মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই অর্থাৎ মনির ভাই আমাদের মাঝে নাটোর থেকে সংযুক্ত হয়েছেন। আমাদের দ্বিতীয় সেশন যেটা, এই সেশনটা আমরা একটু দেখি। প্রোডাক্ট সম্বন্ধে ধারণা নেওয়া অত্যন্ত জরুরি। তা আমি ওয়েলকাম জানাবো আমাদের মনিরুল ইসলাম ভাই আপনাকে। আমাদের ও নেটের বিস্তারিত অর্থাৎ ও নেটের কি কি সুবিধা এবং কি কি চমৎকার ভাবে আমরা এই বিশ্বে প্রচার করতে যাচ্ছি, প্রসার করতে যাচ্ছি এবং সুযোগ সুবিধা দিতে যাচ্ছি, জানি আপনি চমৎকার ভাবে তুলে দেবেন সেই প্রত্যাশা রেখে, এবং সকলকে এই প্রোগ্রামটা চমৎকার ভাবে দেখার জন্য এবং আমাদের কত চমৎকার এই ও নেটের ফিউচার এই বিষয়ে আমরা একটু জানবো। আমি ওয়েলকাম জানাচ্ছি মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই, আপনাকে ওয়েলকাম। আপনি যদি আমাকে শুনে থাকেন আসবেন। জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনাকেও শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। আজকের ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে এখন পর্যন্ত উপস্থিত আছেন সম্মানিত হোস্ট রুহুল কুদ্দুস রিফাত, আজকের এই অনুষ্ঠানের বা এই ওয়েবিনারের সম্মানিত সঞ্চালক মোহাম্মদ আরফান খান, আমাদের সকলের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা এমডি মমিনুল ইসলাম স্যার, স্টেপ মাইনুল ইসলাম স্যার, হাসনাইন খুরশেদ স্যার, এমডি কোরবান শামীম স্যার, এমডি রবিউজ্জামান স্যার এবং জিএম মাকসুদুর রহমান স্যার সহ অনেকেই এখানে উপস্থিত আছেন ইন্ডিয়া থেকেও প্রীতি এসকে গায়েন, আশিস ঘোষ, সুমন দে সহ আরো অনেকে, ইউএসএ থেকে আমাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান স্যার যুক্ত আছেন। আপনাদের যাদের নাম বললাম এবং যাদের নাম বলতে পারিনি সবকিছু মিলে প্রায় 63 জনকে দেখতে পাচ্ছি। আপনাদের সকলকেই আমি এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের প্রোগ্রামের দুটা পার্ট ছিল, হিউম্যানিটি নিয়ে অনেক কথা হলো। তো আমরা চলে যাচ্ছি আজকের এই প্রোগ্রামের সেকেন্ড পার্ট, টেকনিক্যাল পার্ট বা ট্রেনিং সেশনে। তো আজকের বিষয় ও নেট। তো আমরা ও নেট নিয়ে আজকে একটু জানার চেষ্টা করব। তার আগে আমরা একটু জানতে চাই যে আমরা সবসময় একটা কথা বলি যে এনজয় দ্য প্রসেস। এনজয় দ্য প্রসেস কেন বলা হয়? এনজয় দ্য প্রসেস এই কারণে বলা হয় যে অন্য ওয়ার্ল্ডে যে কোম্পানিগুলো, যে গ্লোবাল কোম্পানিগুলো আসছে বা বড় যারা ওয়ার্ল্ডে লিড দিচ্ছে, সেই কোম্পানিগুলোরও কিন্তু তৈরির ইতিহাস আছে, কিন্তু আমরা জানি না। আমরা অনপ্যাসিভকে খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি, আমরা জানছি, যার কারণে আমরা কিন্তু এটা কেউ মজা নিচ্ছি, কেউ দুঃখ পাচ্ছি, কেউ কষ্ট পাচ্ছি, কেউ বিরক্ত হচ্ছি, কেউ পজিটিভ থাকছি, কেউ নেগেটিভ থাকছি, এগুলো ঘটনা ঘটছে। তো সকলকে অনুরোধ করব, আগে অনপ্যাসিভকে জানুন, আগে অনপ্যাসিভকে বুঝুন, অনপ্যাসিভ বিজনেস মডেলটা একটু বোঝার চেষ্টা করুন, তারপরে এটা নিয়ে মন্তব্য করুন। যেমন আমাদের মাই লিঙ্ক নামে একটা বিষয় আছে, যেটা অনপ্যাসিভ লিঙ্ক এখন পর্যন্ত 165টা লিঙ্ক আছে, এটা অনেকেই জানেন। 165টা লিঙ্ক আছে এবং ইকোসিস্টেমে 72টা লিঙ্ক কিন্তু অলরেডি মাই লিঙ্কে যুক্ত হয়ে গেছে। তো অনপ্যাসিভের এই যে 165টা লিঙ্ক মানে হচ্ছে অনপ্যাসিভের যে মূল ওয়েবসাইট, এইটার আলাদা আলাদা কিন্তু উপস্থাপনা, আলাদা আলাদা ইন্টারফেস। তো এই যে 165টা অলরেডি তৈরি হয়ে গেছে এবং প্রতিনিয়ত কিন্তু তৈরি হচ্ছে। এটা আমার ধারণা যে, বা এস স্যারের এর আগের কথা মতো, যে প্রতিদিন এটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে 365 অর্থাৎ 365 পর্যন্ত এটা যাওয়ার পরে তারপরে কোম্পানি থামবে। অর্থাৎ 365টা যখন ওয়েবসাইট থাকবে নিজস্ব, একটু চিন্তা করুন যে একজন ভিজিটর যখন একটা ওয়েবসাইটে ঢোকার পরে আজকে একটা ওয়েবসাইট দেখলো, এই ওয়েবসাইটটা কালকে আর দেখতে পাবে না, নতুন দেখবে। এবং সে যদি মনে করে যে আমি যেটা দেখছিলাম সেটা আবার আমি দেখতে চাই, তাহলে তাকে 1 বছর ওয়েট করতে হবে, আর সেটা সে মনে রাখতে পারবে না। তার মানে ধরেই নিচ্ছি যে একদিন যেটা দেখবে কোনো ভিজিটর, সেটা আর কখনোই দেখতে পাবে না। মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে কিন্তু আমাদের যে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার আছি,
প্রত্যেকের কিন্তু অ্যাফিলিয়েট লিংক আছে। এই লিংকটা কিন্তু অন প্যাসিভ লিংকের সাথে যুক্ত করা হচ্ছে এবং এইটা কমপ্লিটলি যুক্ত করার পরেই কিন্তু এটা ইকোসিস্টেমে আসছে, যেটা এই যে 72 সিরিয়াল আসছে এবং পর্যায়ক্রমে কিন্তু সকল ওয়েবসাইটের সাথে এই লিঙ্কগুলো যুক্ত হবে, অ্যাফিলিয়েট লিঙ্কগুলো যুক্ত হবে। কার যুক্ত হবে? এই 14 লক্ষ ফাউন্ডারেরই। আমরা যদি হিসেব করি একটা এখন পর্যন্ত, অর্থাৎ আজকের হিসেবেও কিন্তু 165 ইন্টু 14 লক্ষ যদি ধরি, তাহলে 23,10,00,000 লিঙ্ক শুধু এই মাই লিঙ্কেই আছে বা মাই লিঙ্কে তৈরি হয়েছে। এবং এটা যদি সত্যিই তাই হয়, আমি আমার দিক থেকে বললাম যে এটা হতে পারে যে 365টা যদি লিঙ্ক থাকে এবং 14 লক্ষ ফাউন্ডারের প্রত্যেকের যদি এই লিঙ্ক প্রত্যেকটার সাথে তার অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত থাকে, তাহলে কিন্তু 51,10,00,000 লিঙ্ক হবে। এখানে এই লিঙ্কগুলোর প্রত্যেকটাই কিন্তু ইউনিক, আলাদা, একটার সাথে আরেকটা মিলবে না। তাহলে যদি একটু হিসাব মিলাইতে চান, যে কোনো কোম্পানি যদি মনে করে যে আমরা এই অন প্যাসিভের মতো হতে চাই, তাহলে তারা যখন থেকে চিন্তা করবে, তারা যত তাদের সামর্থ্যই থাক, তারা কিন্তু এই পর্যায়ে আসতে পারবে না। এই কারণ এটা একদিনের তৈরি না। তো এই যে দিনে দিনে তিলে তিলে যে তৈরি হচ্ছে, এটা গেল হচ্ছে এই লিঙ্কের ব্যাপারটা বা ওয়েবসাইট, যেটা একটা চমক বা একটা ইউনিকনেস বা একটা মার্কেটিং সিস্টেম। এরপরে তো আমাদের আরো বৈচিত্র্য, আরো কিছু প্রোডাক্টের যে বিষয়গুলো তো আছেই। যেমন আমরা এইচআরএম সেক্টরে বা এইচআর সেক্টরে কিন্তু ওই স্টাফ নিয়ে আসছে, ইমেইলিং সিস্টেমে ওমেইল নিয়ে আসছে, সোশ্যাল মিডিয়ায় ওনেট নিয়ে আসছে, ট্র্যাকিং সিস্টেমে ও ট্র্যাকার, এগুলো আমাদের সবারই জানা। এডুকেশন সেক্টরেও কিন্তু একাডেমি থাকছে, কিডসদের নিয়ে কিডস প্ল্যাটফর্ম অনজয় আসছে, ওয়েবিনার প্ল্যাটফর্মে ওকানেক্ট আমরা তো অলরেডি লাইভে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি একটু ভাবি যে কোম্পানি কি করছে, আমরা যদি একটু সিস্টেমটারে বোঝার চেষ্টা করি, প্রোডাক্ট বাই প্রোডাক্ট যদি একটু জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই কোম্পানি সম্পর্কে ধারণা আরো উচ্চ মানের ধারণা তৈরি হবে। তো আমি সকলকে অনুরোধ করব আজকে এই টেকনিক্যাল সেশনের কথা হিসেবে যে সকলেই আমরা আসুন, আমরা টেকনিক্যাল পার্ট নিয়ে জানার চেষ্টা করি। প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা ইউনিকনেস আছে, যেটা অন্যদের চেয়ে অনেকটাই আলাদা। তো আমরা এটা যখন জানবো তখন কিন্তু খুব ভালো লাগবে। আজকে নির্দিষ্ট বিষয় সোশ্যাল মিডিয়ায় আমরা কি নিয়ে আসছি, আমরা নিয়ে আসছি বা আমাদের কোম্পানি নিয়ে আসছে ওনেট। তো ওনেট জানার আগে আমরা একটু জানবো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে কি। সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রযুক্তিকে বোঝায় যা তাদের ব্যবহারকারীদের মধ্যে ধারণা এবং তথ্য ভাগ করে নেওয়ার সুবিধা দেয়। ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে শুরু করে এক্স প্ল্যাটফর্ম, যা আগে টুইটার ছিল, এবং ইউটিউব পর্যন্ত প্রায় 4.7 বিলিয়ন ব্যবহারকারী এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত, ব্যবহার করে, এবং প্রায় বিশ্বের জনসংখ্যার 60% এই সোশ্যাল মিডিয়ার সাথে বর্তমানে জড়িত। তার মানে এখানে বেশিরভাগ মানুষই যেহেতু জড়িত, সেই ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব আছে এবং সেগুলো চিন্তা করেই কিন্তু আমাদের ওনেট বাজারে আসছে। বর্তমানে যে হাইলাইটেড বা যে সোশ্যাল মিডিয়াগুলো সামনে থেকে বিজনেস করছে, তাদের মধ্যে প্রথমেই আসে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, রেডিট। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তো আমি প্রত্যেকেরই কিন্তু একটু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তো আমি বিস্তারিত গেলাম না, আমরা একটু পরিসংখ্যানটা দেখে আসি। সোশ্যাল অ্যাপ রেভিনিউ 2010 থেকে 2023 পর্যন্ত যে রেভিনিউ জেনারেট করে, একটু খেয়াল করবেন যে ফেসবুকের রেভিনিউ যেটা ছিল 2010 সালে 345 মিলিয়ন, সেটা কিন্তু 2023-এ এসে 20,169 মিলিয়নে দাঁড়ায়। এরকম প্রত্যেকটা ইনস্টাগ্রাম, ইউটিউব প্রত্যেকেরই দেখেন যে এই গ্রাফটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই সেক্টরে কিন্তু আগ্রহ আছে মানুষের এবং এখানে ব্যাপক একটা রেভিনিউ জেনারেট করার সুযোগ কিন্তু থেকে গেছে। যদি ঠিকঠাক মতো সোশ্যাল মিডিয়া এখানে নিয়ে আসতে পারি আমরা বা আমাদের কোম্পানি পারে, তাহলে কিন্তু এখানে ভালো একটা জায়গায় বা ভালো রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে।
নাম্বার অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ওয়ার্ল্ড ওয়াইড 2014 থেকে 2023 বিলিয়নে দেখেন যে যেখানে 2014 সালে ছিল মাত্র 2.04 বিলিয়ন, সেখানে কিন্তু 2023 সালে এসে 5 বিলিয়ন দাঁড়ায়। এখানেও কিন্তু গ্রাফটা ঊর্ধ্বমুখী। সোশ্যাল নেটওয়ার্কিং ইউজার বাই অ্যাপের ইউজার 2023 সালে বিলিয়নে, ফেসবুকের 3 বিলিয়ন, ইউটিউবের 2.7 বিলিয়ন, হোয়াটসঅ্যাপের 2.4 বিলিয়ন, ইনস্টাগ্রামের 2.4 বিলিয়ন। অর্থাৎ দেখেন যে টিকটক, উইচ্যাট পর্যন্ত কিন্তু বিলিয়নের হিসাব এখানে। তার মানে এখানে একটা হিউজ একটা ইউজার কিন্তু প্রত্যেকটা, বা যারা ঠিকঠাক মতো আসতে পারছে তাদের কিন্তু রয়ে গেছে, এবং কারো হয়তো একটু কম বেশ আছে, কিন্তু প্রত্যেকেই খুব ভালো একটা জায়গায় আছে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো খুব ভালো একটা অবস্থানে আছে। মার্কেট শেয়ারের ক্ষেত্রে ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ইন দ্য ইউনাইটেড স্টেটসে মার্কেট শেয়ারের ক্ষেত্রে ফেসবুক এগিয়ে আছে, ইনস্টাগ্রাম সেকেন্ড পজিশন, টিকটক থার্ড পজিশনে। এভাবে টুইটার, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, রেডিট এগুলো কিন্তু আছে পর্যায়ক্রমে, কিন্তু ফেসবুক এগিয়ে আছে। এভারেজ মিনিট স্পেন্ড পার ডে, অর্থাৎ যে ইউজারগুলো এখানে আসছে এই ইউজারগুলো প্রতিদিন যে সময় ব্যয় করে, এইটা 2012 সালে ছিল 90 মিনিট, কিন্তু 2022 সালে এসে কিন্তু এটা 153 মিনিটে দাঁড়ায়। তার মানে এখানেও দেখছি যে সবার এনগেজমেন্টও কিন্তু এখানে বাড়ছে, ক্রমাগত কিন্তু বাড়ছে। ডেইলি এনগেজমেন্ট রেট অন সোশ্যাল অ্যাপ 2023-এ ডেইলি এনগেজমেন্টের ক্ষেত্রে কে এগিয়ে আছে? ইনস্টাগ্রাম, এরপরে আছে টিকটক, এরপরে আছে ফেসবুক। এবার আসি আমরা ফেসবুকের অ্যানুয়াল রেভিনিউ বাই রিজিয়ন 2015 থেকে 2023। 2015-তে ইউএস এবং কানাডায় 7.2 বিলিয়ন ছিল, ইউরোপে ছিল 3.4 বিলিয়ন, এশিয়া প্যাসিফিকে ছিল 2.3 বিলিয়ন, এবং রেস্ট অফ ওয়ার্ল্ডের বাকি জায়গা ছিল 1.5 বিলিয়ন ডলার। এবং এইটা বেড়ে দেখেন 2023-এ এসে কত হলো? 61.2 বিলিয়ন হলো ইউএসএ এবং কানাডায়। এবং ইউরোপে এসে সেটা কিন্তু এই যেটা 2015 সালে ছিল মাত্র 3.4 বিলিয়ন, সেটা কিন্তু 30.80 বিলিয়নে দাঁড়ায়। এবং এশিয়া প্যাসিফিকের ক্ষেত্রেও কিন্তু 2.3 যেটা ছিল 15-তে, 2023-এ এসে সেটা 26.90 বিলিয়ন ডলারে দাঁড়ায়। এবং বাকি ওয়ার্ল্ডের বাকি জায়গায় 1.5 বিলিয়নের জায়গায় 15, অর্থাৎ 15.80 বিলিয়ন ডলার হয়। অর্থাৎ মাত্র এই 9-10 বছরে দেখেন যে কত গুণ এটার রেভিনিউ বৃদ্ধি পায়। তো এই স্ট্যাটিস্টিক্স বা এই পরিসংখ্যান থেকে আমরা অবশ্যই এটা আশা করতে পারি যে আমাদের ওনেট কেন বাজারে আসছে, বা কেন আমাদের কোম্পানি ওনেটকে নিয়ে আসছে। এবার হচ্ছে আমরা ওনেট আসছে ঠিক আছে, কিন্তু এজ আ ফাউন্ডার আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি আমরাই নিজেরাই না জানি, নিজেরা ব্যবহার না করি, তাহলে তো প্রোডাক্ট এনে লাভ নেই। বাজারে যতই প্রোডাক্ট আসুক, প্রথম তো যারা ফাউন্ডিং মেম্বার থাকে অথবা যাদেরকে এই বেটা টেস্টিং এর পার্ট হিসেবে নেওয়া হয়, তারাই তো এটা টেস্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেক ফাউন্ডার আমার খুব কাছ থেকে দেখার সুযোগ আছে, সবাইকে বলছি না, যারা আমাদের এই ওনেটে কখনো আমরা দেখতে চেষ্টা করি না যে কি কি অপশনস আছে বা প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করার, অনেকে আবার অনেক ভালো করেন। তো আমি চলে আসছি ওনেটের শুরুতেই আমরা এখানে দেখতে পারবো অল লেখা আছে। অল লেখায় ক্লিক করলে এখানে দুটো অপশন আছে, ফ্রেন্ডস এবং ক্লাব। এখানে ফ্রেন্ডস এবং ক্লাব সার্চ করা যাবে। আমরা এখানে কোনো নাম দিয়ে কোনো ফ্রেন্ডসকে এবং ক্লাবকে সার্চ করে বের করতে পারবো এখান থেকে। এরপরে মাই প্রোফাইল আছে, নিচে ফ্রেন্ড রিকোয়েস্ট, যে ফ্রেন্ডগুলো রিকোয়েস্টেড, যারা রিকোয়েস্ট করছে সেই ফ্রেন্ড এখানে দেখা যাবে। তো আমরা একটু চলে যাচ্ছি মাই প্রোফাইলে আসলাম। মাই প্রোফাইলে কি কি আমরা এখানে কি কি ডাটা এন্ট্রি করতে পারবো বা কি কি তথ্য রাখতে পারবো, যেমন অ্যাবাউট সেকশনে ডেসক্রিপশন দিতে পারবো এবং ইউআরএল লিঙ্ক দিতে পারবো আমরা এখানে, এবং এটা পাবলিক করে রাখতে পারবো, এখানে প্রাইভেট করে রাখতে পারবো।
তো এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, যেমন প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ, এরকম আমরা নিজেরা নিজের সম্পর্কে এখানে লিখে রাখতে পারবো, যেটা দেখতে পারবে অন্যরা ডেসক্রিপশন আকারে। এবং ইউআরএল লিংক এখানে আমি আমার www.onpassive.com দিয়ে রাখছি। এখানে যখন আপনাদের নিজস্ব ওয়েবসাইট থাকবে, যাদের আছে, বা আমরা চাইলে এখানে অন্য যে কোনো ওয়েবসাইটও এখানে দিয়ে রাখতে পারি। এরপরে আছে এডুকেশন। এডুকেশনের মধ্যে এখানে আমরা ইনস্টিটিউট নেম, ডিগ্রি, কোর্স, এই কোর্সের শুরু এবং শেষ, ফর্ম 2 এটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাড ক্লিক করে করে আমরা একাধিক বা যতগুলো আছে আমরা সবগুলো কিন্তু এখান থেকে এই এডুকেশনের মধ্যে অ্যাড করতে পারবো। এবং এটা এডিট করা যাবে, এটা পাবলিক করে রাখতে চাইলে পাবলিক করা যাবে, আবার যে কোনো সময় কোনোটা ডিলিট করে দেওয়া যাবে। অ্যাড করতে চাইলে অ্যাডে ক্লিক করলে নতুন এখানে ফর্ম চলে আসবে। এই ফর্মটা ফিল আপ করে আমরা যে কোনো সময় আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবো। এই হচ্ছে এডুকেশন সেকশন। এবার প্রফেশনাল ইনফরমেশন দেওয়া যাবে, যে আমি কোথায় কর্মরত আছি, এখানে জব টাইটেল দেওয়া যাবে, কোম্পানি নাম দেওয়া যাবে, লোকেশন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা এখানে দেওয়ার সুযোগ আছে। এইভাবে প্রফেশনাল ইনফরমেশন গুলোও কিন্তু একই সিস্টেমে এখান থেকে অ্যাড করা যাবে। এখানে অ্যাড্রেস দেওয়া যাবে, অ্যাড্রেসের মধ্যে প্লট নম্বর, স্ট্রিট নেম, সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড, এবং এই ঠিকানায় আমি ফর্ম এবং 2 কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আছি এটা দেওয়া যাবে। এখানে ব্লক লিস্ট দেখা যাবে, যদি কাউকে ব্লক করা থাকে, আমি কোনো ইউজারকে, কোনো ফ্রেন্ডকে ব্লক করে রাখি, তাহলে এখানে এই ব্লক লিস্টে আমরা এটা দেখতে পাবো। ডিলিট ওনেট অ্যাকাউন্ট, কেউ যদি ওনেট অ্যাকাউন্ট ডিলিট করতে চাই তাহলে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। ডিলিট ওনেট অ্যাকাউন্ট, এটা আমরা প্র্যাকটিস করব না, যদি প্রয়োজন হয় তাহলে আমরা ডিলিট করতে পারবো। এই হচ্ছে হোমের যে অপশন বা মাই প্রোফাইলে, তাহলে প্রোফাইলে অ্যাবাউট, এডুকেশন, প্রফেশনাল ইনফরমেশন, অ্যাড্রেস, ব্লক লিস্ট এবং ডিলিট ওনেট অ্যাকাউন্ট, এগুলো আমরা এখান থেকে পাবো আর কি। এরপরে আমরা দেখি যে কি কি অপশন আছে হোমে। মাই পোস্ট, ফ্রেন্ডস, ক্লাব, ব্লগ, ইভেন্টস, মাই মিডিয়া এবং মোড থেকে পডকাস্ট এবং শিডিউল পোস্ট, এই হচ্ছে মূল ওনেটের মূল অপশনস গুলো। এরপরে এখানে মেসেজ, আমরা মেসেজ দেখতে পারবো, নোটিফিকেশন গুলো দেখতে পারবো, এখানে ডার্ক মোড করতে পারবো, এটা ক্লিক করে ডার্ক মোড করা যাবে। তাহলে আমরা মাই প্রোফাইলটা দেখলাম, এবার মাই পোস্টে আসবো। মাই পোস্টে আসার পরে আমি যে পোস্ট গুলো করেছি এই পোস্ট গুলো এখানে দেখা যাবে। বিশেষ করে মাই পোস্টের মধ্যে থেকে আমার নিজের পোস্ট গুলোই দেখা যাবে, আর যখন আমরা হোমে থাকবো তখন অন্য পোস্ট গুলো দেখা যাবে। এবং হোম থেকে আমরা যখন কোনো কিছু পোস্ট করতে চাইবো সেক্ষেত্রে অবশ্যই হোমে ক্লিক করব। হোমে ক্লিক করলে পোস্ট করার এই বক্সটা বা এই অপশনটা আসবে। দেখেন কি চমৎকার, এখানে আমরা যখন পোস্ট করব, কি পোস্ট করব উপরেই আছে, দেখেন যে এখানে আমরা কোনো টেক্সট পোস্ট করব নাকি ক্লাব পোস্ট করব বা ক্লাবের কোনো বিষয়, এখানে ব্লগ পোস্ট করব, ইভেন্ট অর্থাৎ মূল যে বিষয়গুলো, নাকি পডকাস্ট, যে বিষয়গুলো আমরা পোস্ট করব এখানে সেই বিষয়টা সিলেক্ট করে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো যে আমরা এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবো, ক্লাব পোস্ট করতে পারবো, ব্লগ, ইভেন্ট এবং পডকাস্ট, যেটাই আমি পোস্ট করি না কেন এখানে আসতে হবে, অর্থাৎ হোম থেকে পোস্ট করতে হবে। আর মাই পোস্টের মধ্যে আমরা পোস্টগুলো দেখতে পাবো যে পোস্টগুলো করা আছে। এবার আসি ফ্রেন্ডসে। ফ্রেন্ডসের মধ্যে কি কি অপশনস আছে? অল, মাই ফ্রেন্ডস। এখানে মাই ফ্রেন্ডস এর মধ্যে আমরা আমার যে বন্ধুগুলো, এই বন্ধু তালিকা এখানে দেখতে পাবো বা ছবি সহ দেখতে পাবো। এখানে রিকমেন্ডেড ফ্রেন্ডস, রিকমেন্ডেড করা হয় যে ফ্রেন্ডগুলো, সেই ফ্রেন্ডের নাম বা লিস্টটা আমরা এই রিকমেন্ডেড ফ্রেন্ড থেকে দেখতে পারবো। ফ্রেন্ড রিকোয়েস্ট, যেগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আমার কাছে সেগুলো এখানে দেখা যাবে, ব্র্যাকেটের মধ্যে কতগুলো আসছে সংখ্যাটা দেখাবে, এবং নিচে যাদের এই রিকোয়েস্ট গুলো আসছে এই রিকোয়েস্ট গুলো এখানে দেখা যাবে। সেন্ড রিকোয়েস্ট, এখান থেকে আমরা সেন্ড রিকোয়েস্ট যেগুলো আমি রিকোয়েস্ট করে রাখছি সেই লিস্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং ফলোইং এ যারা আমার ফলোয়ার আছে, যারা আমাকে ফলো করে, ফলোইং দিয়ে রাখছে, তাদেরকে আমি এখান থেকে দেখতে পারবো। প্লাস
এখানে আনফলো যদি করতে চাই কাউকে, তাহলে আনফলো এখান থেকে করে দিতে পারবো। এই হচ্ছে ফ্রেন্ডস এর অপশনস এগুলো। এরপরে আসি ক্লাব। এটা চমৎকার একটা বিষয় এখানে আছে। এই যে আমি যে পরিসংখ্যানটা দেখলাম, এবং এই পরিসংখ্যানের মধ্যে কোনো এক সময় আমরা ও নেটকেও দেখতে পাবো। কেন দেখতে পাবো? তার কারণ হচ্ছে ও ক্লাব বা পডকাস্টের মতো এই অপশনস গুলো। এখানে ও ক্লাবস এবং পডকাস্ট চমৎকার দুইটা আইডিয়া। এখানে ক্লাবসে আসার পরে দেখেন যে আমরা অলের মধ্যে আমরা যে অপশনস, সবগুলো অপশনসই এখানে থাকবে। যেমন মাই ক্লাবস রিকোয়েস্টেড, যেগুলো রিকোয়েস্টেড ক্লাব আছে, রিকমেন্ডেড ক্লাব, ফ্রেন্ডস এর মতোই আর কি, এটা দেখতে পারবো। আর মাই ক্লাব, আমার যদি কোনো ক্লাব থাকে সেই মাই ক্লাবস আমি এখান থেকে দেখতে পারবো। ক্লাব রিকোয়েস্ট দেখতে পারবো, রিকমেন্ডেড এটা এখানে অলে যখন থাকবো তখন সবগুলো এক পেজেই পর্যায়ক্রমে যে পার্ট বাই পার্ট দেখতে পাবো, এবং অপশনস ওয়াইজ আমরা এটা ক্লিক করে করে আমরা দেখতে পারবো। দেখেন আসছে, একটু সময় নিছে কিন্তু আসছে। দেখেন এই যে ক্লাবগুলো করা আছে এখানে, এই ক্লাবগুলো এখানে শো করছে। আচ্ছা, এখন একটা ক্লাব কিভাবে ক্রিয়েট করা হবে সেটা একটু দেখি। দেখেন শেষে এই যে একেবারে লাস্ট অপশন, এখানে অল মাই ক্লাবস রিকোয়েস্ট, রিকমেন্ডেড ক্লাব এবং ক্রিয়েট ক্লাব। এই ক্রিয়েট ক্লাব থেকে যখন আমরা কোনো ক্লাব ক্রিয়েট করব তখন আমরা এই ক্লাব অপশনে আসবো এবং ক্রিয়েট ক্লাবে ক্লিক করব। এখানে ক্লাবের নাম দিতে হবে, টাইটেল দিতে হবে, ক্লাব টাইটেল, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, 34 মেবি 34টা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে এখন থেকেই একটা ক্লাব করে যদি আমরা ঠিকঠাক মতো ক্যাটাগরি সিলেক্ট করে এই ক্যাটাগরির সাথে ম্যাচ করে যদি আমরা এখানে এই ক্লাবসে পোস্ট দিতে পারি, তাহলে কিন্তু এখান থেকেও একসময় অনেক ইনকাম করার সুযোগ থাকবে। বিশেষ করে ইউটিউব, ফেসবুকে মনিটাইজেশন পাওয়া তো অনেক টাফ মানে এখানে ক্রাইটেরিয়া গুলো বিভিন্নমুখী ভাবে এখানে শর্ত জুড়ে দেওয়া থাকে। যেমন ফেসবুকের ক্ষেত্রে 5000-এর একটা বার দেওয়া থাকে যে 5000-এর উপরে ফ্রেন্ড করা থাকবে না, আবার ওয়াচ টাইমটা 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে। তো এই যে এই কিছু কিছু বার আছে, কিন্তু আমাদের এখানে আপনারা জানেন যে এখানে কিন্তু আনলিমিটেড ফ্রেন্ড করা যাবে। তাহলে যদি আনলিমিটেড ফ্রেন্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিউয়ার পেতে সহজ হবে। এই সুযোগটা এখানে আছে, তবে এখানে অবশ্যই মানসম্মত কন্টেন্ট থাকতে হবে। এখানে মানসম্মত কন্টেন্ট থাকতে হবে, এখানে ক্যাটাগরির সাথে মিল থাকতে হবে, তাহলে এখান থেকে ইনকামের সুযোগ কিন্তু থাকবে। এবং আমার যেটা ধারণা বা মনে হয় যে এই সুযোগগুলোও কিন্তু অন্য প্ল্যাটফর্মে যারা প্রফেশনাল আছে, প্রতিষ্ঠিত বা বুঝে যারা, তারা কোনো এক সময় ও নেটে এসে আমাদের ফাউন্ডারদের চেয়ে অনেক বেশি ইনকাম করবে, কারণ তাদের বিষয়গুলো জানা, কিভাবে ভিউয়ার আনতে হয় আর কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এটা জানা। তো আমরা এই বিষয়গুলো এখন থেকে একটু নিজেরা যদি কেউ আগ্রহী থাকি যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো এখন থেকে একটু দেখব। তো এখানে ক্যাটাগরির মধ্যে আর্ট, বিউটি, কমেডি, ক্রাফটস, কুকিং, ড্যান্স, এডুকেশন, ফ্যাশন, ফিটনেস, ফুড, গেমস, গার্ডেনিং, হেলথ, হোম, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, পার্সোনাল কেয়ার, শপিং বা রিটেইল, মিউজিয়াম বা আর্ট গ্যালারি, হোটেল, বুক স্টোর, ব্যাংক, অটোমোবাইলস অ্যান্ড পার্টস, কম্পিউটার্স অবলিক টেকনোলজি, কনসাল্টিং, বিজনেস সার্ভিস, নন প্রফিট অর্গানাইজেশন, ট্রাভেল, ক্লথিং, ফার্নিচার, ইলেকট্রনিক্স, জুয়েলারি অবলিক ওয়াশেস, কিচেন অবলিক কুকিং, পেট সাপ্লাইজ, মিউজিশিয়ান অবলিক ব্যান্ড, স্পোর্টস। দেখেন এখানে যেমন এই জুয়েলারি অবলিক ওয়াশেস, এখানে কিন্তু জুয়েলারি এবং ওয়াশেস দুইটা আলাদা বিষয়, তারপরে অবলিক দিয়ে দেওয়া আছে। কিচেন এবং কুকিং, এই শুধু এই কিচেন বা কুকিং আলাদাভাবেও কিন্তু অনেকে দেখি যে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। তাহলে আমাদের এই 34টা ক্যাটাগরিতে কি পরিমাণ এখানে ক্লাব ক্রিয়েট করা সম্ভব, এটা একটু চিন্তা করুন। এরপরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখন এই
টাইটেলের উপর বা ক্যাটাগরির সাথে মিল রেখে এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। ইনভাইট ফ্রেন্ডদের আমরা ইনভাইট করতে পারবো এখান থেকে, যারা লিস্টে থাকবে। এরপরে ক্রিয়েটে ক্লিক করলে ক্লাব ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে ক্লাব ক্রিয়েটের নিয়ম। এরপরে আমরা আসি ব্লগেও ঠিক একই রকম। এখানে ক্রিয়েট ব্লগে ক্লিক করলে আমরা এখানে ব্লগ ক্রিয়েট করতে পারবো। এখানে ক্লাবের মতোই ব্লগ টাইটেল দেওয়া যাবে, ডেসক্রিপশন দেওয়া যাবে, এবং এখানে লেখার জন্য কিন্তু অন্য জায়গায় যাওয়া লাগবে না। এখান থেকে যে সুযোগগুলো আছে আমরা বরাবরই যেটা বলি, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানেই আমরা ডেসক্রিপশন কম্পোজ করে সেটা ছোট বড় আন্ডারলাইন বা অ্যালাইনমেন্ট ঠিক করা, কালার, ফন্ট, স্টাইল, এগুলো আমরা সব কিন্তু এখান থেকেই করতে পারবো। এরপরে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে এবং সেভ এজ ড্রাফট, এটা ড্রাফট হিসেবে সেভ করেও রাখা যাবে। এরপরে ইভেন্টস, আমরা ইভেন্টসও ক্রিয়েট করতে পারবো এখান থেকে। বিভিন্ন ইভেন্টস থেকে এখানে রিকোয়েস্ট করা হয় যে এই ইভেন্ট চ্যানেলে আমাকে ইনভাইট করা হয়। আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু এই ইভেন্ট চ্যানেলের আমি ফলোয়ার, এই সদস্য, মেম্বার বলি, এটা হতে পারবো। যেমন ক্লাবের মেম্বার হতে পারে বা ব্লগ ইভেন্টস এরও হতে পারে। এগুলো অ্যাকসেপ্ট করলে হবে। আপনিও যদি একটা ইভেন্ট ক্রিয়েট করা থাকে বা ব্লগ ক্রিয়েট করা থাকে বা ক্লাব ক্রিয়েট করা থাকে, আপনি অন্য ক্লাবকে, অন্যদেরকে এভাবে আমন্ত্রণ বা ইনভাইট পাঠাইতে পারবেন। সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করলে তারা সদস্য হবে। এইভাবে কিন্তু ধীরে ধীরে এই সদস্যগুলো বাড়তে থাকবে। এখানে কিন্তু অনেকেই আছে যে অনেক ফ্রেন্ড হয়ে গেছে, ক্লাব ক্রিয়েট করছে, ব্লগ, এগুলো কাজ কিন্তু অনেকেই এখানে করে। আচ্ছা, এইভাবে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। ও এরপরে মাই মিডিয়াতে আসলে আমি যেগুলো পোস্ট করা আছে আমার, সেই বিষয়গুলো, সেই ছবি বা ভিডিওগুলো আমি মূলত মাই মিডিয়াতে পাবো। দেখেন যে এই যে ইয়োর ফটো, যে ফটোগুলো আমার এখানে পোস্ট করা আছে সেই ফটোগুলো এখানে দেখাচ্ছে, এবং ইয়োর ভিডিওস, এই যে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও এখানে দেখাচ্ছে। প্রোফাইল ফটো দেখাচ্ছে, কাভার ফটো যেটা দেওয়া আছে এখানে দেখাচ্ছে, এবং ট্যাগ ফটো যেটা ট্যাগ করা আছে এইভাবে এখানে দেখাবে মাই মিডিয়ার মধ্যে। আবার আলাদাভাবে এই ফটোতে ক্লিক করে ফটো দেখা যাবে, ভিডিওতে ক্লিক করলে ভিডিওস দেখা যাবে। মানে এই বাম পাশে যে বিষয়গুলো আমরা দেখলাম সেই বিষয়গুলো এখান থেকে দেখা সম্ভব। এরপরে মোর অপশনস থেকে পডকাস্ট, এই পডকাস্ট চ্যানেল খুলেও কিন্তু এখান থেকে ইনকাম করার সুযোগ থাকবে, কারণ পডকাস্ট কিন্তু একটা শিল্প। আপনারা পডকাস্ট সম্পর্কে একটু জেনে নেবেন যে পডকাস্ট কিন্তু এই যে ইনকাম জেনারেটিং একটা ভালো সেক্টর হতে যাচ্ছে ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পডকাস্টের ডিমান্ড বাড়ছে ধীরে ধীরে। তো এই শুধু যদি আপনি চিন্তা করেন আমি অন্য কিছু করব না, শুধু এখানে পডকাস্টিং করব, আমি একটা পডকাস্ট চ্যানেল খুলে আমার কোনো একটা বিষয়ে আমার জানা আছে সেটাই আমি পডকাস্ট মূলত এই যে সিরিজ ভাবে বা পার্ট বা পর্ব ওয়াইজ আপনি হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন বা ডেইলি একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বিষয় সম্পর্কে, যে আমরা যেমন দেখি যে আর যে কিবরিয়া যে কাজটা করেন এরকম হতে পারে, বা রেডিও জকি যেভাবে ইয়ে করে, এইটাই আর কি পডকাস্ট। তো এটা অডিও হতে পারে বা ভিডিও পডকাস্টও হতে পারে, পডকাস্টের মধ্যে দুইটাই থাকতে পারে। এখানে চ্যানেল খুলতে হবে পডকাস্টের, প্রথমে ক্রিয়েট চ্যানেল থেকে এই যে মাই পডকাস্ট থেকে মাই পডকাস্ট দেখা যাবে, ফেভারিট দেখা যাবে, মাই চ্যানেল দেখা যাবে, পডকাস্টের যে আমার চ্যানেলগুলো আছে ওগুলো দেখা যাবে। আর ক্রিয়েট চ্যানেল, এখানে পডকাস্ট চ্যানেল কিভাবে খুলতে হয়, এখানে অ্যাড চ্যানেল ডিটেইল দিতে হবে, চ্যানেলের নাম, চ্যানেল ক্যাটাগরি, এখানেও কিন্তু ওই যে ক্লাবের ক্যাটাগরির মতো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে এখান থেকে, সব ল্যাঙ্গুয়েজই আছে। ডেসক্রিপশন দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি করতে হবে। অ্যাড অডিও ডিটেল, এখানে অডিওর নাম দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ডেসক্রিপশন, অ্যাড থাম্বনেইল। অর্থাৎ এখানে অ্যাড চ্যানেল ডিটেইল, এই বাম পাশে যেগুলো দেখছি আমরা, এটা হচ্ছে পডকাস্ট চ্যানেল যেটা আমরা খুলবো সেই চ্যানেলের ডিটেইল এই বাম পাশে, এবং ডান পাশে যে পডকাস্টটা আমরা ছাড়বো বা এখানে পাবলিশ করব সেই পডকাস্টের ডিটেইল। যেমন যে অডিওটা আমরা ছাড়বো সেই অডিওর একটা নাম দিতে হবে, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা দিতে হবে, আর সেটা অবশ্যই এই চ্যানেলের যে ক্যাটাগরি থাকবে এই ক্যাটাগরির সাথে মিল রেখেই এখানে দিতে হবে। আমরা চ্যানেলের ক্যাটাগরি যদি সং দেই তাহলে সংই দিতে হবে। এখানে কিন্তু আমরা ওই অন্য গেমস দিলে তাহলে এটার সাথে সাংঘর্ষিক হবে, যেটা অ্যালগরিদম কিন্তু এটা রিচ করতে দেবে না।
এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ডেসক্রিপশন দিয়ে পাবলিশ, এবং এখানে অ্যাড অডিও, এই যে অ্যাড থাম্বনেইলও দেওয়া যাবে, এখানে একটা থাম্বনেইল দেওয়া যাবে, দিয়ে এরপরে পাবলিশ। এইভাবে আমরা পডকাস্ট চ্যানেল খুলতে পারবো। সবশেষে শিডিউল পোস্ট তো আমরা সবাই জানি, এখানে আমরা শিডিউল পোস্ট রাখতে পারবো, অর্থাৎ আমাদের যে পোস্টগুলো আমরা এখানে দেখলাম যে কোনো পোস্টই হতে পারে, সেটা আমরা শিডিউল করে রাখতে পারবো, যে আমি সবকিছু রেডি করে রাখলাম কিন্তু আনলিস্টেড থাকবে, এটা আমার যে সময়টা এখানে দেওয়া থাকবে ঠিক ওই সময়ে অটো পাবলিশড হয়ে যাবে, সেটা আমরা এখান থেকে করে দিতে পারবো। এটা হচ্ছে শিডিউল পোস্ট। এই হচ্ছে মোটামুটি ওনেটের অপশনস গুলো। আর মেসেজ যেটা বললাম, এখানে মেসেজ গুলো দেখা যাবে, যদি কোনো মেসেজ কেউ করে থাকে সেই মেসেজ এখান থেকে দেখা যাবে। যেমন দেখেন যে আমরা মেসেঞ্জারে যে মেসেজ করি বা চ্যাটিং করি সেটাও এখান থেকে করা যাবে, এই মেসেজ অপশন থেকে। মেসেজ অপশনে আসার পরে যার সাথে চ্যাটিং করব, এই যে জিএম মাকসুদুর রহমান স্যারের সাথে আমি চ্যাটিং করব, এখানে আমি লিখে দিলাম। এখানে লিখে ডান পাশে এই যে সেন্ড দিলাম, এখানে আবার ইমোজি ব্যবহার করা যাবে, ইমোজিতে ক্লিক করলে যে কোনো ইমোজিও এখান থেকে দেওয়া যাবে। এই যে চ্যাটিং শুরু হলো, এই চ্যাটিং গুলো কিন্তু দেখা যাবে এই যে এই মেসেজ অপশন থেকে। দেখেন এখানে কারা অনলাইনে আছে কারা অফলাইনে আছে সেটাও শো করবে, যে সব অফলাইন দেখাচ্ছে, এটা কিন্তু অনলাইনে থাকলে এখানে কিন্তু লেখা থাকবে যে অনলাইন। এইভাবে আমরা চ্যাটিং করতে পারবো। চ্যাটিং এর অপশন অনেকে খুঁজে পান না, তারা এই মেসেজ থেকে কিন্তু এটা করতে পারেন। এই হচ্ছে মেসেজ অপশন। মেসেজ থেকে এখানে যে সার্চ কন্টাক্ট যাদের সার্চ করা হয় বিভিন্ন সময়, সেগুলো কিন্তু এখানে এই যে সাজেস্টে বা অটো এখানে দেখতে পাবো। এখন কারো যদি আমি ডিটেল দেখতে চাই, এই নামের উপরে ক্লিক করলে তারটা এখানে চলে আসবে, তার সম্পর্কে জানতে পারবো। আর নোটিফিকেশনস হচ্ছে এই যে বিভিন্ন কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কেউ ব্লগ পোস্ট করে আমার ফ্রেন্ডদের মধ্যে, এই যে যেমন জিএম মাকসুদুর রহমান স্যার ক্রিয়েটেড এ নিউ ব্লগ 1 day ago, একদিন আগে একটা ব্লগ পোস্ট করে বা ক্রিয়েট করে, সেটা কিন্তু এখানে এই নোটিফিকেশনস এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে নোটিফিকেশনের মধ্যে আমি এগুলো দেখতে পারবো। ভিউ অল নোটিফিকেশন করলে সবগুলো আমি এটা ভিউ করতে পারবো। আর একেবারে শেষে সুইচ ডার্ক মোড, আমরা ডার্ক মোডে যেতে পারবো এবং এটা লাইট মোডে আসতে পারবো। এই হচ্ছে মোটামুটি ওনেটের। তাহলে আমরা একবার রিভিউ করি যে ওনেটে হোম আছে, মাই পোস্ট, মূল যে অপশনস গুলো হোম, মাই পোস্ট, ফ্রেন্ডস, ক্লাব, ব্লগ, ইভেন্টস, মাই মিডিয়া, পডকাস্ট এবং শিডিউল পোস্ট। এই হচ্ছে মূল যে অপশনস গুলো। এর মধ্যে আমরা মাই প্রোফাইল দেখতে পারি, মেসেজ করতে পারি, এগুলো তো সাব অপশনস এর মধ্যে, এবং ফ্রেন্ডস ক্লাব প্রত্যেকটার মধ্যে সাব অপশনস। আশা করি যে প্রত্যেকটা অপশনই সকলে বুঝতে পারছেন। এখন যদি প্র্যাকটিক্যালি করেন তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেটা সমাধান করার। তো এখন পর্যন্ত আপনারা এই টেকনিক্যাল সেশনে আমার সাথে থাকার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ভালো না লাগা সেশনে আমার সাথে এখন পর্যন্ত 74 জন যুক্ত থাকার জন্য। আমি একটুখানি মনিরুল ইসলাম স্যার আপনার কাছ থেকে একটু অনুমতি ক্রমে আমি এখন অডিয়েন্সের কাছে একটু জানতে চাবো যে আমাদের মনিরুল ইসলাম স্যার যে চমৎকার ভাবে যে সেশনটা পরিচালনা করলো, এখন যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন জাগে বা কোনো কিছু জানার থাকে তাহলে স্যারকে আশা করি এখন বললে স্যারে সুন্দরভাবে উত্তর দিবেন এবং আমাদের বুঝতে সুবিধা হবে। মনিরুল ইসলাম স্যার কি বলেন? জি স্যার, কারো কোনো প্রশ্ন থাকলে এখন নিতে পারেন। ব্লগটা করতে পারছি, বাট কোনো পোস্ট কিন্তু আমি করতে পারছি না। শুধু টেক্সট পোস্টে গেলে টেক্সটটা করা যায়, কিন্তু কোনো ব্লগ ওখানে কিন্তু আমি সকালবেলা 7টায় করেছিলাম, সেটা কিন্তু আর 7টা যখনই এই পলিসিটা চেঞ্জ হয়েছে আমি আর পারছি না। এই ব্যাপারে আপনি যদি একটু বলতেন। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনার যে প্রবলেম, এটা প্রথমেই বলি যে আসলে এখনো কিন্তু ওনেট ফুল ভার্সন আসেনি, এখানে এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে। যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশনে, সেক্ষেত্রে আপনার সবগুলো স্মুথলি আমরা করতে পারবো না। তারপরেও যে আমি যেগুলো করলাম তো এটা কিন্তু মোটামুটি হয়েছে। এখন এখানে দেখেন পার্থক্যটা, আপনি স্যার যে কথা বলছেন আপনার এই কথাটাও কিন্তু আস্তে শোনা যাচ্ছে। এখন আপনি ফোন থেকে না ল্যাপটপ থেকে আমি জানি না,
আমিও কিন্তু ল্যাপটপ থেকে কথা বলছি, মাইক্রোফোন বলি আর হেডফোন বলি এগুলো ছাড়া শুধু ল্যাপটপে কথা বলছি। তো আমি আশা করি যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন, কিন্তু আপনিও কথা বলছেন, আপনার কথাগুলো কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি না। এখন এই দোষটা কার দিবেন? ও কানেক্টেড দিবেন কি? দিতে পারবেন না, কারণ এটা ডিভাইসের উপরে অনেক নির্ভর করে। আপনি যদি ফোন থেকে, যে ফোন থেকে এটা আপলোড দিচ্ছেন সেই ফোনেরও সমস্যা হতে পারে, ল্যাপটপেরও হতে পারে, এমনকি নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আপনি সবকিছু ঠিকঠাক করে দিলে একটু সময় নেয়, কিন্তু হয়। তবে ওই যদি রেস্ট্রিক্টেড থাকে, আপনি কোনোটা হয়তো ভায়োলেট করার চেষ্টা করছেন, তখন আপনাকে আটকাই দিবে বা আপনাকে করতে দেবে না। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে যারা উপস্থিত আছেন সবাইকে। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মনিরুল ইসলাম স্যার, আজকে এডুকেশনাল পিরিয়ডে যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন, এত সুন্দর এবং চমৎকারভাবে আলোচনা করলেন। আমার দেখা মতে অত্যন্ত অত্যন্ত পরিষ্কারভাবে উনি সবকিছু ব্যাখ্যা করলেন, সেই কারণে আবারও ওনাকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রকৃতপক্ষে আমরা যে সময়টায় এসে উপস্থিত হয়েছি, আমাদের এখন প্রত্যেকটা ওয়েবিনারে, বিশেষ করে আমরা যারা বাংলা কমিউনিটি আছি, আমরা যারা বাংলা কমিউনিটিতে বিভিন্ন ওয়েবিনারে অংশগ্রহণ করি প্রতিনিয়ত, তো আমার মনে হয়, আমার ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে আমি দেখলাম যে আমাদের সকল যারা ওয়েবিনার পরিচালনা করেন তাদের প্রত্যেকেরই উচিত যে একটি করে এডুকেশনাল পিরিয়ড রাখা। আমরা দেখা গেছে যে যাই কিছু বলি বা যে কোনো বিষয় নিয়েই আমরা আলোচনা করি, সেটার পাশাপাশি একটা করে এডুকেশনাল পিরিয়ড রাখা উচিত যে কোনো প্রোডাক্টের উপরে। এতে আমরা যেমন সেই প্রোডাক্ট সম্পর্কে সহজে জানতে পারবো, প্রোডাক্টের ভিতরে কি আছে না আছে, সেই সাথে আমাদের অনপেসিভ এবং অনপেসিভের পণ্যগুলির উপর এবং ভালোবাসা তৈরি হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে আমার বলা। আর আপনার মাধ্যমে মনির স্যারের কাছে আমি জানতে চাই, এটা আমার জানা যেমন সকলেরই জানা উচিত, কারণ বর্তমানে আমরা জানি ফেসবুক, ইউটিউব, টিকটক বা আদার্স যে অ্যাপস গুলি আছে, সেগুলি থেকে হয়তো দেখা গেছে কেউ কেউ কোনো না কোনো ভাবে উপার্জন করার চেষ্টা করছে। আমরা হয়তো ফাউন্ডারদের অনেকেই চেষ্টা করছে, এবং নন ফাউন্ডার যারা আছে তারাও হয়তো, পাবলিক যারা আছে তারাও চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা যদি জানতে পারি যে এখানে অন্যান্য অ্যাপস গুলি থেকে সহজে উপার্জন করা সম্ভব হবে, আমরা যদি এই বিষয়ে ভালোভাবে জানি, তাহলে কোনো একজন নতুন ইউজারকে আমরা কিন্তু বলতে পারবো এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে আপনি ওইটার পাশাপাশি আমাদের অ্যাপসটা ব্যবহার করে দেখেন, এটাতে আপনার অত বেশি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে না। যেমন যেখানে মনির স্যার বলে গেলেন ফেসবুকে যে ক্রাইটেরিয়া গুলি, অনেক ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া গুলি আসলে মেনটেন করা খুবই কষ্টকর, এবং মেনটেন করার পরেও যৎসামান্য, অনেক পরিশ্রমের পরে যৎসামান্য ইনকাম পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনার মাধ্যমে মনির স্যারের কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পডকাস্ট, তারপরে হচ্ছে ব্লগ, এরপরে হচ্ছে আপনার ক্লাব, এরকম যে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সেইগুলি যদি শর্ট টাইমের ভিতরে, অর্থাৎ কে কোনটা তৈরি করবে। সাপোজ একজন শিক্ষক, সে দেখা গেছে যে শিক্ষা নিয়ে সে কাজ করে, সে কি ক্লাব করলে ভালো হবে, নাকি ব্লগ করলে ভালো হবে, নাকি ইভেন্টস, না সে কোনটা করবে, এই হচ্ছে আমার জানার বিষয়। যেমন একজন নৃত্যশিল্পী, সে নাচ করে, সে কি পডকাস্ট করলে ভালো হবে, নাকি ক্লাব করলে ভালো হবে, নাকি ব্লগ করলে ভালো হবে, এই বিষয়টা যদি সংক্ষেপে একটু আলোচনা করতেন, তাহলে আজকের এই সেশনে অন্তত ওনেটের যে বিষয়গুলি আমরা মোটামুটি সবাই জানতে পারতাম। ধন্যবাদ আরফান স্যার। ধন্যবাদ স্যার। তো এখানে প্রথমত খেয়াল রাখতে হবে যে আপনি কোন বিষয়ে সবচেয়ে ভালো জানেন, কোন বিষয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে নিজের প্যাশনটা বুঝতে হবে। আপনি যদি আপনার প্যাশনটা ধরতে পারেন, যে আপনি আপনার যে বিষয়টা আপনি ভালো জানেন বা যেটা করতে ভালো লাগে, সহজভাবে বললে আপনি যেটা করলে ঘন্টার পর ঘন্টা, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা করলেও আপনার বিরক্ত লাগবে না, সেটাই হচ্ছে আপনার প্যাশন। তো সেইটা প্রথমত খুঁজে বের করা। আমরা কিন্তু এই জায়গাটাই করতে পারি না। অনেকে আছে আমি ভালো ফুটবল খেলতে পারি অথচ ক্রিকেটার হওয়ার চেষ্টা করি। তো এটা না করে আগে নিজেকে নিজে চিনতে হবে, বুঝতে হবে যে আপনি কোন বিষয়েটা ভালো জানেন,
যে বিষয়টা ভালো জানা মানে সোশ্যাল মিডিয়ায় আপনাকে অবশ্যই অনেকের সাথে কিন্তু ফাইট দিয়ে আপনার ভিডিও হোক বা আপনার পডকাস্ট হোক শুনতে হবে মানুষকে। সেটা অবশ্যই এখানে অনেকের চেয়ে আলাদা হতে হবে, এখানে শিক্ষণীয় থাকতে হবে যে মানুষ 5 মিনিট আপনার পডকাস্ট শুনলে যেন এখান থেকে কিছু পায়। এখন এই পাওয়াটা জোর করে কেউ করতে পারেনি বা পারবেও না। এখন আপনি নিজে আগে প্রথমত নিজেকে চিনতে হবে যে আমার কোন বিষয়ে স্পেশালিটি আছে যেটা অনেকের চেয়ে আলাদা, এই বিষয়টা খুঁজে বের করতে হবে এবং সেটার সাথে কোন ক্যাটাগরিটা ম্যাচ করে সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করতে হবে এবং ওই বিষয়ের উপরেই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এবং এখানে কিন্তু অনেক ইনকামের সুযোগ থাকবে। যেমন আপনি একটা ক্লাব ক্রিয়েট করছেন, অনপ্যাসিভের সাথে কোনোভাবেই জড়িত না, এরকম 10টা মানুষের দোকান আছে, তার সাথে আপনি চুক্তি করলেন, কথা বললেন যে তার আপনি ভিডিও প্রমোট করবেন বা তার দোকানে প্রমোট করবেন, যে তার দোকানের একটা ভিডিও কি কি প্রোডাক্ট আছে, কি কি অফার, সে একটা অফার ছাড়লো যে 20% অফার, সেটা আপনি এই ক্লাবের মাধ্যমে আপনি এটা তুলে ধরলেন এবং সেখানে ওই দোকানদারের নাম্বারটাই মোবাইল নাম্বার দিলেন। তাহলে এইখানকার সদস্য যারা থাকবে বা ফ্রেন্ড লিস্টে বা এই ক্লাবের সদস্য বা অন্যান্যরা পাবলিক করা থাকলে যখন এটা দেখবে ওখানে ওই নাম্বারে ফোন করে যখন ওইটা কিনবে বা তার সেল আপনার মাধ্যমে যদি তার সেল হয়, তার সাথে একটা এগ্রিমেন্ট হতেই পারে যে আপনাকে তার প্রফিটের 10% বা 20% শেয়ার করবে। তো এইভাবেও কিন্তু ইনকাম করার সুযোগ থাকবে। এবং যে লোকগুলোর সাথে আপনি এটা করলেন, দেখেন যে তারা কিন্তু অনপ্যাসিভের সাথে আসে নাই, আর যখন আপনি এটা করলেন সে উপকৃত হলো, আপনি উপকৃত হলেন, তখন আপনি যদি তারে বোঝান যে এরকম চ্যানেল কিন্তু আপনি নিজেও খুলে এটা ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করার সুযোগ আছে, তখন কিন্তু ওই মানুষটা নির্দ্বিধায় এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর তখন আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে যদি তাকে অ্যাকাউন্ট করাইতে পারেন, অ্যাফিলিয়েট ইনকাম যেটা বা আসতেই থাকবে, সেরকমও কিন্তু এখানে সুযোগ থাকবে। একজন লয়ার সে ল সম্পর্কে জানে, একজন শিক্ষক সে একটা নির্দিষ্ট সাবজেক্ট সম্পর্কে জানে, আর একজন নৃত্যশিল্পী বা একজন সিঙ্গার সে গান গায়। এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া আমাদের আছে, এই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে একজন শিক্ষক সে কি ব্লগ করবে, নাকি একজন ভিডিও ক্রিয়েটর সে কি ব্লগে যাবে, নাকি সে ক্লাব তৈরি করবে? এই সেকশনগুলি যদি আপনি সংক্ষেপে একটু করতেন। আপনি যে ব্যাপারটা বললেন যে আপনি শিক্ষক, এখন আপনি যদি আপনার সাবজেক্টে ইন্টারেস্টেড হন, আপনি সাবজেক্টের কন্টেন্ট ক্রিয়েট করলে সেটার ভিউয়ার পাওয়া যাবে, তাহলে অবশ্যই সাবজেক্টের উপরেই হতে পারে। আবার আপনি টিচার, আপনার সাবজেক্ট আছে কিন্তু এর চেয়ে আপনি ওই গান ভালো বলতে পারেন, আপনি কোনো কারণে হয়তো সিঙ্গার হন নেই, প্রফেশনটা টিচার বা শিক্ষকতা, কিন্তু আপনি ভালো গান গাইতে পারেন, আপনি গানের চ্যানেলই খুলতে পারেন, গানের ক্লাব ক্রিয়েট করতে পারেন যেখানে গান দিবেন আপনি, বা পডকাস্টে আপনি গান দিতে পারেন। এটা নির্ভর করবে যে আপনার স্পেশালিটি কোন বিষয়ের উপর। একজনের প্রফেশন আর স্পেশালিটি আবার কিন্তু ভিন্ন। একজনের প্রফেশন একটা হতেই পারে, কিন্তু কোনো বিষয়ে তার স্পেশাল বা একটু এক্সেপশনালিটি থাকতেই পারে, সে সেইটার উপরেই দিতে পারে। ধন্যবাদ সজীব মনির স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের ওয়েবিনারে অত্যন্ত সফলভাবে ওয়েবিনারটির পরিপূর্ণতা অর্থাৎ বিষয় সংক্রান্তে যে আমরা জানতে আসছিলাম সেই বিষয়টায় সম্পূর্ণ পরিপূর্ণ আমরা জ্ঞান পেলাম। এই কারণে মনির স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে প্রোডাক্টগুলো নিয়ে সম্পর্কে এখানে উপস্থাপন করা হবে, সেই প্রোডাক্টগুলো একাধিকবার করলে আমার মনে হয় ভালো হয়। কারণ আমাদের ওয়েবিনার তো রেগুলার চলছে, আমরা একাধিকবার হয়তো এই ওয়েবিনারে, আদারওয়াইজ আর একটা ওয়েবিনারে, বিভিন্ন ওয়েবিনারে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের কাছে কিন্তু এটা অনেক ইজি হয়ে যাবে। এটাই আমার মানে জাস্ট রিকোয়েস্ট আর কি। ওই যে বলে না, পড়াশোনা করতে হবে, কিন্তু পরীক্ষার আগে যে আবার রিভাইজ দিতে হয়। তা আমরা যদি রিভাইজটা যদি পাই, তাহলে আমার মনে হয় সুবিধা হয়, আমরা সবাই ইজিলি জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। জি, মাকসুদুর রহমান স্যার এবং এমডি মমিনুল হক স্যার যে বিষয়গুলো বললেন, এর প্রেক্ষিতে সজীব মনির ভাই একটু বলছেন, আমি সাথে আর একটু যোগ করি। সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু এই ধারা শুরু হয়ে গেছে। যেমন প্রতি শনিবার রাত 10টায় ওপেন বিডি আইটি ট্রেনিং নামে হচ্ছে, সোমবার এবং বৃহস্পতিবার
এটা এই যে ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশের ব্যানারে একদিন আমি যদিও সময় দিতে পারি, বৃহস্পতিবারটা দিতে পারি না, প্রতি সোমবারে এই সজীব মনির শোতেও আশা করা যায় আসবো। জিএম মাকসুদুর রহমান স্যারের ওখানে আসার কথা ছিল, গতদিন আসতে পারিনি, সমস্যার কারণে শুনলেন আপনারা। তো এইভাবে আসবো, ইনশাল্লাহ আসবো। আপনারা যদি চান, আপনারা যদি থাকেন আমাদের সাথে, তাহলে আসবো। এবং আমি আসলে অতটা জানি না, এখন এই যে শুরুটা করছি, অনেকেই আমি জানি যে আমার চেয়ে অনেক ভালো জানেন অনেকে, তারাও একটু এগিয়ে আসবেন, সবাই মিলে আমরা ধীরে ধীরে আমরা এই টেকনিক্যাল পার্টের দিকে যাব এটা। আর দ্বিতীয়ত যেটা, যে এই আমাদের যে প্রোডাক্টগুলো বা সফটওয়্যারগুলো নিয়ে আসলে আমি প্রথমত ভীতি কাটাইতে চাই। যেমন আজকে যে ওনেট নিয়ে পুরোটা দেখলাম, আমার মনে হয় যে অনেকেই আছে ভয়েই ঢুকতাম না, তারা এখন এই ভয়টা আর পাবো না, অন্তত এখানে ঢুকবো। তো এই কারণে আমি পুরো মিটিং এ একটা প্রোডাক্ট নিয়ে আলাপ করি, এইরকম কিছুদিন করার পরে তারপরে স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমরা যাব। যখন দেখবো যে আসলে যারা প্র্যাকটিস করবে তাদেরই কিন্তু প্রবলেম হবে বা আসবে। আর এখন এই যে প্রবলেম নিয়ে কেউ কথাও বলতে পারি না বা প্রশ্ন করতে পারছি না, কারণ আমরা নিজেরা তো প্র্যাকটিস করিনি। প্র্যাকটিস যখন প্র্যাকটিক্যালি করব, তখন এটা প্রশ্ন আসবে, প্রবলেম আসবে, প্রশ্ন আসবে, এবং তখন আমরা ছোট ছোট টপিক নিয়ে নিয়ে এটা সলভ করার চেষ্টা করব। এটা ওইদিকে আমরা যাব। এবং প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমরা একাধিকবার, প্রয়োজনে এক মিটিং আর এক মিটিং এ, মানে সব মিটিং এই আলাপ হবে, যাতে কোনো এক মিটিং এ না থাকতে পারলে যদি ছাড়া পড়ে সেটা নিয়ে আবার এটা নিয়ে আমরা শোনার বা দেখার সুযোগ পাবো। ওপেন বিডি নামে যে ওপেন বিডি আইটি ট্রেনিং হয়, এইখানের যে কন্টেন্ট গুলো বা ক্লাসের ভিডিও গুলো এই ওপেন বিডি নামেই আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজে আছে, এগুলো জায়গায় কিন্তু দেওয়া হয়। তো আপনারা যদি মনে করেন যে এটা আমি ক্লাসের বাইরেও দেখতে চাই, তো সেখানে আরো অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে ছোট করে ওখানে দেওয়া হয়। ওপেন বিডি নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা একটু সার্চ করে সাবস্ক্রাইব করে রাখলে ওখানে দেখতে পারবেন। এটাই স্যার বলতেছিলেন। ধন্যবাদ স্যার। The image you are uploading is not compliance with on-passive policies. জাস্ট এই লেখাটি আসে। এখন আমি আর পোস্ট করতে পারছি না, এটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার ওই মেসেজে যে লেখাটা আছে, এটা হচ্ছে অনপ্যাসিভের পলিসির সাথে যায় না। যে ছবিটা আপনি দিচ্ছিলেন, এখন কোনো কারণে এই ছবির হয় সাইজ বড় আছে, অথবা আপনার ফরম্যাট ঠিক নেই, অথবা আপনি যে ছবিটা দিচ্ছেন সেটা এইখানে দেওয়ার পারমিট নেই, এরকম কিছু হতে পারে। তো তারপরে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আর কথা বলবো না, আমরা নিজেরাও সবাই মিলে প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি নিজেও দেখবো এবং আপনারা একটু এইগুলো দেখার চেষ্টা করেন। আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আরেকটা বিষয়, সেটা আমি যেটা জানতে পারলাম, আমি এর আগেও বলছিলাম, শনিবারে ও বেস্ট স্কুলে আমি প্রোগ্রাম করি। এটা অনেক দিন থেকেই করে থাকি। হঠাৎ হয়তো বা 2-3-4 সপ্তাহ বা 5 সপ্তাহ থেকে শুনতেছি শনিবার করে টেকনিক্যাল পার্ট হয়। তবে বেস্ট বেটার হয় যদি ওই দিন শনিবারটার দিনে যে কোনো যদি মিটিং না থাকে। দেখা যাচ্ছে আমাদের সচরাচর এই যে মানবতার, এই যে ধরেন আমি মনির ভাইকে চিনি, জানি, বুঝি, এটা যদি আমি মনির ভাইকে হেল্প না করি, এটা কিসের মানবতার হলো? মানবতার কাকে বলে? মানবতার বলতে কি বোঝায়? মানবতার কি কি, এই বিষয়গুলো নিজেকে জানতে হবে। সেই জন্য আমি নিজেই ধরা দিচ্ছি যে শনিবারে আমার 9টার সময় প্রোগ্রাম থাকে, কারণ আমার অনেক মানুষ থাকে, অনেক মানুষকে মেসেজের মাধ্যমে আর কি ও কানেক্টের মিটিংটা আমি করি। তো এটা রিকোয়েস্ট পাত্র, আমি চেঞ্জ করব অথবা মনির স্যার যেটা দেখান সেটা হচ্ছে সবারই জন্য মানে দাবি। তো সেটা সবার জন্য দাবি হয় যে শনিবারে হয়, শনিবারটা থাকা উচিত, নাহলে আমাকে চেঞ্জ করা উচিত। বিষয়টা বেস্ট, এটা হলো মানবতা। আমি নিজেকে ধরা দিলাম আর কি। তো এটা আমরা দেখবো ইনশাল্লাহ, ফোনের মাধ্যমে ডিসকাস করে যায় কিভাবে কি করা যায় ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, দাওয়াত নেবেন সবাই ইনশাল্লাহ, সবার প্রতি দাওয়াত রইল। আর বিশেষ হচ্ছে মনির স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট, কারণ উনি যে পার্টটা নিয়েছেন সবার চয়েসফুল এবং ভালো, অনেক ভালোবাসার একটা। থ্যাংক ইউ স্যার। আপনি চমৎকারভাবে আজকে যে দুটো টপিক ছিল, দুটার উপরেই একটা তো প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলেন যে মানবতা কি, এবং টেকনিক্যাল পার্ট নিয়েও ফিডব্যাক দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এবারে চলে যাচ্ছি ইন্ডিয়া থেকে আমাদের জামানুর হোসেন মন্ডল স্যার আছেন। বর্তমান আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছি,
সত্যি আমাদের অত্যন্ত ভাবে টেকনিশিয়ান পার্টগুলো শেখা দরকার। তার কারণ যেহেতু আমরা এআই কোম্পানিতে আছি এবং ইন্টারনেট কোম্পানিতে আছি, তাই আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদের পরিষ্কার করে জানা উচিত প্রত্যেকটা ফাউন্ডারকে। আর বিশেষ করে আমরা বেশিরভাগ দেখা গেছে ইন্ডিয়াতে বলুন বা বাংলাদেশে বলুন, ম্যাক্সিমাম যে ওয়েবিনারগুলো হয় বিভিন্ন টপিকসের উপরে হয় বা বিভিন্ন মোটিভেশনের উপরে হয়, বিভিন্ন গান বাজনার উপরে হয়। কিন্তু এই জায়গাটা আমার মনে হয়েছে বর্তমান যে কাঙ্ক্ষিত টাইমে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় বেশি বেশি করে প্রত্যেকটা ওয়েবিনারে টেকনিশিয়ান পার্ট নিয়ে বেশি বেশি আলোচনা করা দরকার, বা স্ক্রিনে শেয়ারের মাধ্যম থেকে প্র্যাকটিক্যাল করে শেখানো দরকার আমরা যারা যতটুকু শিখেছি। তার কারণ আমরা অত্যন্ত সাধারণ মানুষ, অত্যন্ত গ্রামের মানুষ, আমরা এই ওয়ানপেসিভের ফাউন্ডার, বিভিন্ন সেক্টর থেকে আমরা এসেছি। তাই টেকনিশিয়াল পার্টগুলো, অনলাইনের সাবজেক্টগুলো, এআই সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম নলেজ নেই বললেও চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিভিন্ন ওয়েবিনারে যদি টেকনিশিয়াল পার্টগুলো বেশি বেশি আলোচনা করা যায় বা শেয়ার করা যায়, তাহলে আমরা অনেকটাই উপকৃত হব এই প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে। আর বিশেষ করে আমরা প্রাউড ফাউন্ডার বলে থাকি, তাই প্রাউড ফাউন্ডার হতে গেলে কোম্পানির প্রোফাইল, কোম্পানির বিষয় সমস্ত নলেজ এবং প্রোডাক্ট সম্পর্কে, প্রত্যেকটা প্রোডাক্টের সম্পর্কে কম বেশি ধারণা থাকা উচিত। তাহলে নিজের প্রতি কনফিডেন্সটা বাড়বে না, কোম্পানির প্রতি সেই কনফিডেন্সটা বাড়বে না। বাট নিজেকে প্রাউড ফাউন্ডার বলে গর্বিত সাথে মঞ্চে দাঁড়িয়ে আমরা কিন্তু শেয়ার করতে পারবো না। এছাড়াও বুশমুন্নুর দিনেশ স্যার কিন্তু একটা কথা পরিষ্কার কথা ক্লিয়ার করে গেছেন দ্বিতীয় মেসেজের অডিওর মাধ্যম থেকে, যারা বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন এবং টেকনিশিয়াল পার্টগুলো বেশি বেশি করে যারা জানবেন, শিখবেন এবং বেশি বেশি করে যারা ওয়েবসাইটে ভিজিট করবেন, এক কথায় বলা যায় এআই প্রত্যেকটা ফাউন্ডারকে ট্যাকে আছে, সমস্ত রিপোর্ট কোম্পানির কাছে আছেন। তো সেই দৃষ্টান্তরে যারা যত বেশি নিজেকে ডেভেলপমেন্ট করবেন, আপডেট করবেন, তারা তত বেশি ট্রাফিকটা পাবেন। এটা কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করে গেছেন। শুধু তাই নয়, আমরা প্রত্যেকটা ফাউন্ডার আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি, যেটা সারা বিশ্বে 6,500 এআই কোম্পানির মধ্যে একটি কোম্পানি যে এই সুবর্ণ সুযোগটা আমাদেরকে দিয়েছেন, আমরা মালিকানা তো দূরের কথা, শেয়ার তো দূরের কথা, অর্থাৎ আমরা কোনো যোগ্যতার মধ্যেই নেই, তারপরেও কিন্তু সেই মহান ব্যক্তি আমাদেরকে সুবর্ণ সুযোগটা করে দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা ফাউন্ডারকে যত বেশি বেশি করে কনফিডেন্সের ডিটেল জানতে পারবো, বুঝতে পারবো, বুঝে নিতে পারবো, সেটা আমাদের মঙ্গল। কিন্তু এতটা বিশদ বিষয়ে আমার নলেজ ছিল না, যেটা সত্যি কথা। সে বিষয়ে কিছু কিছু ধারণা পেলাম আপনার কাছ থেকে। আর এটা যদি আমাদের সামনে পর্বগুলোতে অব্যাহত থাকে, আপনার মূল্যবান সময় আমাদের জন্য একটু দেন আর কি, তাহলে আমরা সবাই এখানে যারা উপস্থিত থাকি আমরা উপকৃত হব নিঃসন্দেহে। আর বিশেষ করে ওয়ানপেসিভের ফাউন্ডার হিসেবে আমার একটা কথা বলার, সেটা হলো যে যেহেতু আমরা ফাউন্ডিং মেম্বার, আমরা আমরা মালিকানা বলে দাবি করছি, একজন মালিক হিসেবে আমাদের অবশ্যই বিশদ বিষয়গুলো আমাদের সম্পূর্ণ না হলেও আমাদের একটু বেসিক ধারণা অবশ্যই থাকা দরকার বলে আমি মনে করি। জি, আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ
ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশের আজকের এই সুন্দর আলোচনা পর্বে যারা উপস্থিত আছেন সকল প্রিয় ফাউন্ডিং মেম্বার ভাই বোনকে আন্তরিক ভালোবাসা, সালাম, শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা রাখছি সবাই ভালো আছেন। সুন্দর আলোচনা শুনছিলাম। আমি যদিও মনির স্যারের গুরুত্বপূর্ণ সেশনটার মধ্যে কিছুটা সময়ও ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে শুরু থেকেই সংযুক্ত থাকার চেষ্টা করেছি। তো গুরুত্বপূর্ণ সেশনটি আমি কিছু অংশ আসলে খুব বেশি মনোযোগ দিতে সক্ষম হয়নি। কিছু কিছু আলোচনা শুনেছি, দারুণভাবে আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক স্যারের শুভেচ্ছা বক্তব্য থেকে শুরু করে আজকের বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের ওয়েবিনারে আমাদের মনিরুল ইসলাম স্যারের ওনেট ডিটেলস দারুণ। অনেকের ফিডব্যাকও দারুণভাবে প্রকাশ করেছেন। আমিও সেরকমটাই বলতে চাচ্ছি যে স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব যে আপনি সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের অনপ্যাসিভ সম্পর্কে জানা এবং অনপ্যাসিভের প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের বিভিন্ন ফিচার বা অপশন সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। আমাদেরকে আফটার অল আমাদেরকে প্রস্তুত হতে হবে, রেডি হতে হবে, যেটার তাগিদ আমাদের অনপ্যাসিভের সম্মানিত সিইও স্যার অনেকদিন আগেই উনি বলেছেন আমাদেরকে প্রস্তুত হবার জন্য এবং অনপ্যাসিভের এই জার্নি, এই বিভিন্ন প্রোডাক্ট এবং কর্মকাণ্ড প্রসেস গুলোকে এনজয় করার জন্য। যাক, দারুণ একটি সেশন কন্ডাক্ট করলেন। স্যারকে আমার অবস্থান থেকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে অনুরোধ রাখবো অন্যদের সাথে আমিও যে বিভিন্ন ওয়েবিনারে স্যার যদিও আপনার উপর চাপ বেশি হবে, আপনিও বলছিলেন আপনার মতো দক্ষ যে স্যার ম্যামেরা আছেন তারাও একটু এগিয়ে আসুক আমাদের মধ্যে। আমরা অন্তত বাংলাদেশের বা বাংলা ভাষাভাষীর দুই বঙ্গের যে মানে অনপ্যাসিভ সর্বোচ্চ পাগল মন নিয়ে অনপ্যাসিভকে ভালোবেসেছি, অ্যাশ স্যারের উপর অগাধ আস্থা বিশ্বাস স্থাপন করেছি। আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের মতো স্যার ম্যামদের আন্তরিক ভালোবাসা এবং সার্ভিস আমাদের খুবই প্রয়োজন। আপনাকে আবারও সেই কারণে সবার পক্ষ থেকে, সাধারণ ফাউন্ডারদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতো আরো যারা দক্ষ আছে তাদের সার্ভিসটাও তেমনটি আশা করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মনিরুল ইসলাম স্যার আপনাকে আমাকে কথা বলার একটু সুযোগ করে দেওয়ার জন্য সর্বোপরি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আমরা জানি যে প্রতিনিয়ত মানবতার কথা বলা হয় এবং এখান থেকে আমরা মানবতার কাজের জন্য শিখছি প্রতিনিয়ত। ধন্যবাদ জানাচ্ছি রিফাত স্যারকে, খুব সুন্দর একটি টপিকস এর মাধ্যমে, শুধু একটি নয় দুটি টপিকস এর মাধ্যমে আমাদেরকে আরো উজ্জীবিত রাখার জন্য। আসলে যে বিষয়টা ছিল মানবতা, আমি সহজভাবে ছোট্ট করে বলছি যে আসলে মানুষের কল্যাণে যে সত্য ন্যায়ের পথে যে কোনো কাজ করার কি কিন্তু মানবতা বলি আমরা সাধারণত। এই মানবতা বলতে মানুষের মূল্যবোধটাকেই কিন্তু আমরা বুঝি, যার মূল্যবোধটা একটু মানে মূল্যবোধ আছে, আসলে মধ্যগম্য শক্তিটা যার আছে তার মধ্যেই কিন্তু মূল্যবোধ থাকে। মানুষের বিচার বুদ্ধি, যে বুদ্ধি আমরা অর্জন করি বিভিন্ন ধরনের জ্ঞানের মাধ্যমে, আর এই জ্ঞান অর্জন হতে পারে আজকের এই মানে মানবতা বা মূল্যবোধটাকে, সেটা আমরা প্রয়োগ করতে পারি ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক মানে বা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েও কিন্তু এই মূল্যবোধ বা মানবতাটাকে চর্চা করা যায়। তো মানবিকতার মূল মন্ত্র হলো মানুষের কল্যাণ, বিশেষ করে জাতির কল্যাণ, সমাজের কল্যাণ, এই সমস্ত কথা, মোট কথা সব মিলিয়ে মানুষের ভালোর জন্য কিছু করা এবং মানুষের উন্নতি সাধন করা। তো খুব সুন্দরভাবে আজকের বিষয়ের উপরে আলোচনা শুনেছি অনেকেই কাছেই। আর আরেকটি যে বিষয় ছিল ও নেট কে ডিসকাশন করা, আমাদের মাস্টার ট্রেনার মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার আসলে এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে ফ্রেন্ড কিভাবে অ্যাড করা যায়, তারপরে ক্লাব, অনেক কিছু আছে ওনেটে, আমাদের অনেক কিছু আছে, কিন্তু
আসলে ব্যাপার হলো যে পুঁথিগত বিদ্যা যদি আমরা শুধু সারা জীবন পড়ে যাই তাহলে কিন্তু এর মর্মটা বুঝবো না কখনো। যে মনিরুল ইসলাম স্যার এত সুন্দর করে এত কষ্ট করে মানে স্ক্রিন শেয়ার করে দেখালো, কিন্তু আমরা যদি এখানেই সমাপ্ত করে দিই তাহলে কিন্তু হবে না ভাই। আমাদেরকে অবশ্যই দিনে একবার হইলেও ওনেট, এখনো কিন্তু আমি আমার জানা সত্ত্বে অনেকের ওনেট আইডিটাই খোলা নাই, ওনেটে কখনো প্রবেশই করে নাই, তাহলে কিন্তু হবে না। যতটুকু জানলেন একবার লগ ইন করেন, ওনেটে ঢুকে দেখেন, একজন ফ্রেন্ডকে রিকোয়েস্ট করেন কেউ অ্যাকসেপ্ট দিচ্ছে কিনা, বা আমি মকসুদুল সরকার স্যারকে একটু মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, স্যার কি আমাকে অ্যাপ্লাই করলো কিনা, অ্যাকসেপ্ট করলো কিনা, হাসান খুরশেদ স্যারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। মানে এই যে একটু ঘাটাঘাটি করে দেখা, তাহলে কিন্তু আমাদের সার্থকতা। কারণ এই পাশ দিয়ে শুনে যাচ্ছি, ওই পাশ দিয়ে মানে সবকিছু ভুলে যাবো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার, বিশেষ করে এত সুন্দর করে আজকের ডিসকাশনটি তুলে ধরার জন্য এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকলকেই। সবাই জানেন এমডি জাফর স্যার, তো স্যারকে ধন্যবাদ যে চমৎকারভাবে খুব অল্প সময়ের মধ্যে আজকে ফিডব্যাক তুলে ধরলেন, এজন্য আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু থেকে এখন পর্যন্ত যারা অল্প সময়ের জন্য হলেও উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমি, এবং যারা কথা বলেছেন সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা উপস্থিত আছেন সকলকেই শুনতে পারলে খুব ভালো লাগতো। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সকলের কাছে যেতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যাদেরকে শুনেছি অত্যন্ত সুন্দর হয়েছে, আর বিশেষ করে আজকের যে টেকনিক্যাল পার্টটা হয়েছে এটা আমি আশা করি আমাদের সকলের জন্যই মঙ্গল। যা আমরা দেখেছি বা যা শুনেছি এটা যদি আমরা এখন থেকেই প্রতিদিন একটু ট্রাই করি, প্রতিদিন যদি আমরা এটা চেষ্টা করি যে স্যারে কি দেখাইছিল এটা একটু দেখি, এইটা যদি আমরা অব্যাহত রাখি, ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তির মাধ্যমেই করলে মানুষ শিখে। সুতরাং আমি খুব সুন্দর হয়েছে এটা, আর কি বলবো, অসাধারণ হয়েছে আজকের ওয়েবিনার। আশা করি আমরা সকলেই এটার উপরে আমল করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার, এইভাবে আমাদের সাথে থাকবেন, উৎসাহিত করবেন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। ধন্যবাদ স্যারকে। এবারে আমি ডেকে নিচ্ছি এমডি রবিউজ্জামান স্যার। রবিউজ্জামান স্যার আজকের এই প্রোগ্রামের সমাপনী বক্তব্য দিবেন এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ হবে। আজকে সকল উপস্থিত আমার ফাউন্ডারগণ সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তো আজকে আমরা অনেকক্ষণ ধরে আমাদের দুটো সেশন ছিল, সেশন শুনেছি এবং অনেকে যারা কথা বলেছেন সকলকে ধন্যবাদ জানাই। আর অদ্যাবধি এখন যারা আছেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে সকলেরই উপলব্ধি করেছেন, সকলের কাছ থেকে সময় জানা গেল যে আমাদের যে টেকনিক্যাল পার্ট এর গুরুত্ব, এবং এটাই এখন আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার, বিশেষ জানা দরকার, এটা সন্দেহ নেই। আশা করি এই উপলব্ধি থেকেই আগামী শনিবার ওপেন বিডি কর্তৃক আয়োজিত রাত 10টার সময় আমি সকল ফাউন্ডার গণের উপস্থিতি পাবো বলে আশা করছি। আর আমাদের যে মানে প্রশিক্ষক যে আমাদের করলেন, দেখালেন অনেক, আমরা পথ দেখে নিলাম, পথ জেনে গেলাম। এখন আমরা কিন্তু ওই পথ দিয়ে যদি এখন হাঁটা শুরু করি তাহলে আমরা হাতে ধরে ধরে আস্তে 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 আমরা কিছুটা কিছু শিখতে পারবো এবং আমাদের হাতে বাধা পড়বে, আদৌ অসুবিধা হবে, তাহলে দেখা যাবে আমার ডিভাইসে ঢুকলে আমাদের কিছুটা শেখা হয়ে যাবে। তারপরে চাহিদা মতো আপনাদের কথা অনুসারে যে পাঠ পাঠ করে দিলে ভালো হয়, হয়তো সেই ধরনের সুযোগ হয়তো সামনে আগামীতে হবে। আর এটাও সত্য যে আমরা আইটি এমন একটা বিষয়, আইটি সফটওয়্যার একটা বেস কোম্পানি, আইটিতে যে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের বিষয়বস্তু যদি আমি না জানি তাহলে আমি, আমার বন্ধু, আমার সহকর্মী হয়তো আমার থেকে সে আইটি ভালো জানে বা সে ওনেট ভালো জানে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা
ওয়েবসাইট সম্পর্কে অনেক জানে, তখন যদি আমাকে কোনো প্রশ্ন করে বসে যে এটার ফাংশন কি, তখন তো আমি জবাব দিতে পারবো না। জবাব দিতে না পারলেও আমি আমার প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবো না, বা তাকে কনভিন্স করতে পারবো না, বা আমার প্রোডাক্টটা সেল করতে পারবো না। তখন আমি মানে আবার নতুন করে শুরু করতে হবে। তো এই কারণে আমাদের এটা জানা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে আজকে এই যে মানবতা নিয়ে কথা হয়েছে, অনেক সুন্দর সুন্দর কথা বলেছি। আমরা শুধু কথা বলবো, পাশাপাশি আমরা মানবতার জন্য ছোট ছোট দৃষ্টান্ত রেখে যাব। আমরা এককভাবে এবং সম্মিলিতভাবে যেন আমরা সেই কাজটা করি, সেটা আমার প্রত্যাশা থাকছে। ধন্যবাদ রবিউজ্জামান স্যারকে। এখন পর্যন্ত যারা কষ্ট করে উপস্থিত থেকে এই প্রোগ্রামটা সফল করলেন, সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই প্রোগ্রামের সম্মানিত হোস্ট রুহুল কুদ্দুস রিফাত স্যার এবং সম্মানিত সঞ্চালক আরফান খান স্যারের পক্ষ থেকে আমি তাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে তারা প্রোগ্রামে থাকতে পারেননি শেষ পর্যন্ত, তারপরেও আমি তাদের পক্ষ হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে সামনের প্রোগ্রামে আমাদের শনিবারের রাত 10টায় ওপেন বিডির প্রোগ্রাম আছে, হাসনাইন খুরশিদ স্যারের প্রোগ্রাম আছে, জাফর স্যারের প্রোগ্রাম আছে, ওয়েবিনারেরও দরকার আছে। তো সবাই আসবেন, বিশেষ করে এই প্রোগ্রামে আজকে যেভাবে আমরা করলাম সামনের দিনগুলোতেও ইনশাল্লাহ যেন করতে পারি, আপনাদের সহযোগিতা পাই, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি।